নমস্কার বন্ধুরা, কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। এই মুহূর্তে আমি কোথায় রয়েছি আপনারা হয়তো একটু অনুমান করতে পারছেন। আমি রয়েছি বারাকপুর প্ল্যাটফর্মে। আমার পেছনে দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্মের সেই বিখ্যাত বজরং বলির মন্দির। এখন বাজে সকাল 7:52। আজ আমি যাচ্ছি রাজবল হাট। বারাকপুর 1 নম্বর টিকিট কাউন্টারের সামনে দিয়ে আমি বেরিয়েছি। বেরিয়েই সামনে অটো স্ট্যান্ড। আমি অটো করে যাব শেওড়াফুলি ঘাট। এটা বারাকপুর মনিরামপুর ঘাট। আমি ইতিমধ্যে পৌঁছে গেছি মনিরামপুর ঘাটে। আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এখান থেকে আমি লঞ্চে করে যাব ওপার, অর্থাৎ শেওড়াফুলি। আজ সকালবেলা হুগলি নদীর বুকে আমি নৌকা বিহার করব, কিন্তু নৌকা তো পাবো না, লঞ্চ বিহার। পৌঁছে গেছি শেওড়াফুলি ফেরিঘাটে। এবার পায়ে হেঁটে শেওড়াফুলি স্টেশন। হরিপাল রিটার্ন একটা টিকিট কেটে নিলাম, ভাড়া 20 টাকা। এখন সকাল 8:50। আমি শেওড়াফুলি 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। এখান থেকেই ধরবো 9:04 তারকেশ্বর লোকাল। বলতে বলতে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে তারকেশ্বর লোকাল। শেওড়াফুলি থেকে হরিপাল পৌঁছতে সময় লাগে 30 মিনিট। বন্ধুরা, এই মুহূর্তে আমি হরিপাল স্টেশন। এখান থেকে বেরিয়ে বাস, অটো বা টোটো যেটা পাবো সেটাই ধরব। চলুন। হরিপাল স্টেশন থেকে আমি সামনের দিকে অর্থাৎ তারকেশ্বরের দিকে এগিয়ে ডান দিক দিয়ে বেরিয়ে বাস স্ট্যান্ড। এখান থেকে ট্রেকারও পাওয়া যায়, ভাড়া একই 30 টাকা। আমি ট্রেকারের ভরসা না করে বাসে করেই চললাম রাজবল হাট। দূরে দেখা যাচ্ছে রাজবল্লভী মায়ের মন্দিরের প্রবেশদ্বার। মায়ের মন্দিরের এই সেই প্রবেশদ্বার। মন্দিরে ঢুকতেই একদম সামনে দেখতে পাবেন একটা শিব মন্দির, আর বাঁদিকে তাকালেই ডান দিকে নাট মন্দির। নাট মন্দিরের সামনে মায়ের গর্ভগৃহ, আর বাঁদিকে 3টি শিব মন্দির। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এই মন্দিরটাকে পুরো ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকুন। অসাধারণ ভিউ। ফ্যান্টাস্টিক। বাংলার লোকসংস্কৃতির ইতিহাস অনেকটাই সমৃদ্ধ হয়েছে বাংলার নানা দেবদেবীর মন্দির ও তাকে কেন্দ্র করে নানান ধর্মীয় সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় রাজবল হাটে রয়েছে প্রায় 800 বছরের পুরনো এমনই এক বিখ্যাত মন্দির, শ্বেতকালী রাজবল্লভী মাতার মন্দির, যাকে কেন্দ্র করে একসময় বিকাশ হয়েছিল রাজবল হাটের মতো একটি সমৃদ্ধ জনপদ। দেবী রাজবল্লভী শ্বেত বা সাদা কালী বলে পরিচিত। আদতে দুর্গা, কালী ও সরস্বতীর একটা মিশ্র রূপ। এই ব্যতিক্রমী কালী মূর্তিটি মাটির তৈরি, যার বাঁ হাতে রয়েছে একটি সিঁদুরের কৌটো, ডান হাতে ছুরি।
আনুমানিক 1242 খ্রিস্টাব্দে এই রাজপুরে শ্রী শ্রী রাজবল্লভী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা সদানন্দ রায়। মতান্তরে 16শ শতকে ভূরিশ্রেষ্ঠ রাজা রুদ্রনারায়ণ রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে। এখানকার যে রাজা ছিলেন তিনি ছিলেন ভাগ্যী সর্দার ফণীভাঙনের মৃত্যুর পর রাজা হয়েছিলেন চতুরানন নিয়োগী। চতুরানন নিয়োগীর একমাত্র কন্যা সন্তান ছিলেন, তার নাম ছিল তারাসুন্দরী। এই তারাসুন্দরীর সঙ্গে বিয়ে হয় নদিয়ার গোপাল মুখোপাধ্যায়ের পুত্র সদানন্দ মুখোপাধ্যায়ের সঙ্গে। এই বিবাহের কিছুকাল পর তিনি তার রাজ্যভার তার জামাই সদানন্দ মুখোপাধ্যায়ের উপর ছেড়ে দেন। সদানন্দ মুখোপাধ্যায় রাজত্ব ভার গ্রহণ করার পর উনি রায় উপাধি গ্রহণ করলেন। এই সদানন্দ রায় তিনি মাঝে মধ্যেই পশু পাখি শিকারে বেরোতেন। একদিন শিকার করতে করতে তিনি বড় ক্লান্ত হয়ে পড়লেন। তিনি এই পথেই যাচ্ছিলেন, প্রায় সন্ধ্যা নেমে এসেছে। তখন এইখানে ছিল একটা শ্মশান। তিনি ক্ষণিকের জন্য বিশ্রাম নিতে থাকেন এবং মনে মনে ভাবতে থাকেন, আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি, অথচ আমি এই পশু পাখি শিকার করব? পৃথিবীতে এমন কি কেউ নেই যে আমাকে সত্যের পথ দেখাতে পারে? তার অনুশোচনা হয়। এমন সময় এই শ্মশানে এক কাপালিকের সঙ্গে তার দেখা হয়। ওনার নাম ছিল রাম রাঘব ভট্টাচার্য। ওই কাপালিক ওনাকে বললেন রাজা সদানন্দকে যে এই শ্মশানটা খুব পূর্ণ শ্মশান, আপনি এই শ্মশানে সব সাধনা করুন। রাজা সদানন্দ মুখোপাধ্যায় সব সাধনা শুরু করলেন। সব সাধনা করে মা ওনাকে দেখা দিচ্ছে। মা বললেন আমাকে এখানে প্রতিষ্ঠা করেন। রাজা সদানন্দ মাকে অনেক প্রশ্ন করেন। তার মধ্যে অন্যতম প্রশ্ন ছিল, তোমাকে কি রূপে এখানে আমি প্রতিষ্ঠা করব? তখন মা জানালেন নারী শৈলীর হইতে বড় আকারে নারী মূর্তি, সদা হাস্য মুখমণ্ডল কি নয়নে কি ভুজা। আমার দক্ষিণ হস্তে থাকবে তীক্ষ্ণ ছুরি আর বাম হস্তে থাকবে রুধির পাথর। আর আমার দক্ষিণ পথ থাকবে এক ভৈরবের মাথার উপর, বিরূপাক্ষ শিব নামে আমরা জানি। আর এক ভৈরবের বুকে আমার পাথর, আমরা উপর থেকে দেখতে পাই না। ভিতরে নরমুণ্ড এবং নরহস্ত আছে, এটা কালীর খেলা। মা রাজবল্লভী এখানে কালী রূপে প্রতিষ্ঠিত হলেন, অথচ গায়ের রং সাদা। তাই মা এখানে শ্বেতকালী বলে পরিচিত। মায়ের গায়ের রং কেনই বা সাদা হলো, চলুন সেটাও একটু জেনে নেওয়া যাক। যখন দেখা দিয়েছিলেন মাই ওনাকে জানিয়েছিলেন যে আমার গায়ের যে রং হবে শরৎকালে জ্যোৎস্নার মতো গায়ের রং হবে, আমি রূপে শ্বেতকালী নামে পরিচিত হব আর দুর্গা রূপে পূজিত হব। সেই থেকে নিয়ম মেনে এখানে রাজবল্লভী মাতাকে দুর্গা রূপে পুজো করা হয়। এখনও মন্দিরে দুর্গা পুজো নবমীর দিনে মহিষ বলি, পাঁঠা বলি এবং মেষ বলি হয়। আপনারা শুনলে অবাক হবেন, এখানকার দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রচলিত ঘড়ির সময় দেখে ঠিক করা হয় না, সেটা ঠিক করা হয় জল ঘড়ির মাধ্যমে। চলুন শুনে নেওয়া যাক আসলে জল ঘড়ির ব্যাপারটা কি। তখনকার দিনে তো ঘড়ি ছিল না, তখন সূর্য ঘড়ি, বালি ঘড়ি, জল ঘড়ি ইত্যাদি ব্যবহার হতো। সেই অনুপাতে এখানে জল ঘড়ির যে ব্যবস্থা আছে, একটা বড় পাত্র আছে, তাতে জল দেওয়া থাকে। আর একটা পিতলের জায়গা আছে, তাতে একটা ছোট্ট ছিদ্র আছে, তার ভিতরে অসংখ্য দাগ দেওয়া আছে। সেই ছিদ্রটা দিয়ে আস্তে আস্তে জল ঢুকে ঢুকে যখন সেই পাত্রটা ঢুকে যায়, তখন জল অনুক্ষণ ইত্যাদি শুরু হয়। যে ঘড়িয়াল আছে উনি ওই সময়টা নির্ঘণ্ট আস্তে আস্তে বার করে এখানে জানিয়ে দেন। আমাদের এখনকার যে প্রচলিত হাত ঘড়ি আমরা ব্যবহার করি, ওই নিয়মে পূজা হয় না। ওই জল ঘড়ির যে নিয়ম, ওই আমাদের সুধীর বাবু আছেন, সুধীর ভট্টাচার্য, উনি এসে আমাদের জানিয়ে দেন, তখনই আমরা পুজো শুরু এবং শেষ করতে পারি। ছ ফুট উঁচু এই বিশাল দেবীর মূর্তি দেখে প্রথমেই সম্ভ্রম জাগে। প্রত্যেক 13 থেকে 14 বছর অন্তর গঙ্গার জল ও গঙ্গা মাটি দিয়ে দেবীর নতুন বিগ্রহ নির্মাণ করে সেটা অক্ষয় তৃতীয়ার দিনে প্রতিষ্ঠা করা হয়।
এখানে সারা বছর যে অনুষ্ঠান হয় পয়লা বৈশাখ মায়ের কাছে মায়ের যে ব্রাহ্মণরা আছে মাকে নতুন পাঁচি বেরোলেই শোনানো হয়। অক্ষয় তৃতীয়ার দিন মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ পূজা এবং ভোরে মঙ্গলারতি হয়। এই ছোট বাচ্চাটা কে দিলেন নাম বলুন। সরস্বতী পূজার দিন মায়ের ভিতরে নীল সরস্বতী যাকে আমরা উগ্রতারা জানি এই ছোট বাচ্চাটা কে পূজা হন নাম এবং বলুন। ওই দিন একটা পাঁঠা বলি হয়। আর প্রতিদিন যেমন নিত্য পুজো প্রতিদিনই হয়। আদি মন্দিরে সব কিছু ধ্বংস হয়ে গেল ভক্তরা পরবর্তীকালে নতুন করে তৈরি করেছেন মন্দির, নাট মন্দির, নহবতখানা, দিঘির ঘাট, শ্রী সোমেশ্বর মন্দির সহ 4টি শিব মন্দির ও রান্নাঘর। একটু বিস্তারিতভাবে বলতে গেলে বাংলা 1340 সালে শ্রী ফকিরচন্দ্র, মন্মথনাথ ও জওহরলাল ভর বহু ব্যয় মন্দিরের সংস্কার করেন। সকালে মন্দির খোলে সকাল 9টায় তো 22 টাকা কপি। আর মন্দির বন্ধ হয় রাত্রি 9টার সময়। আমার হাতে দিন না। মাঝখানে যখন মাঠে কাপড় পরানো হয় তখন একটু মন্দির বন্ধ থাকে। আর দুপুরে অন্নভোগ দেওয়ার যখন সময় হয় তখন একটু মন্দির বন্ধ থাকে। দুপুরে যেটা ভোগের ব্যবস্থা আছে এখানে অন্নভোগের ব্যবস্থা আছে। আর সকালের দিকে মাকে চালের নৈবেদ্য এবং ফল মিষ্টান্ন দিয়ে মাকে পুজো করা হয়। আর দুপুরে মাকে অন্নভোগ দেওয়া হয়। রাত্রে লুচি, ছানা, মিষ্টান্ন দিয়ে মাকে শীতল দেওয়া হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর যদি সম্ভব হয় বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।